হ্যালো স্টুডেন্ট, ভালো আছো প্রত্যেকে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের কি ক্লাস করাবো নিশ্চয়ই বুঝে গেছো, বোর্ডে লেখাই আছে। আমরা তোমাদের হিস্ট্রি ক্লাস করাবো, ক্লাস 7-এর হিস্ট্রি। আমি রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে শর্মিষ্ঠা রায় ম্যাডাম তোমাদের হিস্ট্রি ক্লাস করাচ্ছি। ঠিক আছে? তো তোমরা হিস্ট্রিতে কি কি পড়লে আগের চ্যাপ্টারে? মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো, মনে আছে। আগের চ্যাপ্টারে আমরা অনেক কিছু পড়েছি। কি পড়েছি? চোল সাম্রাজ্য পড়েছি কি করে লোদি বংশের পড়েছি, অনেক কিছু পড়েছি। আজকে কিন্তু আমরা পড়ব থার্ড চ্যাপ্টারটা। রাজপুতদের রাজত্ব নিয়ে পড়েছি, রাজাদের রাজত্ব নিয়ে পড়েছি, চোল সাম্রাজ্য নিয়ে পড়েছি। অনেক ডিটেলসে আমরা এই আলোচনাগুলো পড়েছি, ঠিক না? তাই না? তো এখন আমরা কি পড়ছি? এখন পড়ব আমরা থার্ড চ্যাপ্টারে দিল্লির সুলতানি শাসন। কি পড়ব? এখানে লেখাই আছে, দেখে নাও। থার্ড চ্যাপ্টার দিল্লির সুলতানি শাসন। দিল্লির সুলতানি শাসন আমরা আজকে পড়ব। তো সেটা থার্ড চ্যাপ্টারে আছে। তো নিশ্চয়ই বইটা তোমাদের হাতে আছে, বইটা একটু হাতে নিয়ে নাও। বইটা হাতে নিয়ে আমরা যদি দেখি, এই দেখো তোমাদের বইটা, এই বইটার থার্ড চ্যাপ্টারে যেই লেখাটা সেটা আমরা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যে দিল্লি আমাদের রাজধানী, সেই দিল্লি রাজধানী কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, দিল্লি রাজধানী থাকার সময় দিল্লির মধ্যে আর কি কি জায়গা ছিল, যে জায়গাগুলো ওই সময়ে সবথেকে বেশি আলোচিত হয়েছিল, সমালোচিত হয়েছিল, ওই রাজ্যগুলো নিয়েই আমরা কথা বলবো। লক্ষ্য করো, রাজপুতদের সময় দিল্লি প্রথম রাজধানী হয়। এটা কিন্তু এই চ্যাপ্টারের ফার্স্ট লাইনে আছে। রাজপুতদের সময়ে দিল্লি প্রথম রাজধানী হয়। এটা কিন্তু শর্ট কোশ্চেনেও থাকতে পারে যে দিল্লি প্রথম রাজধানী কার সময়ে হয়েছে, ঠিক না? লিখে নাও, দিল্লি প্রথম রাজধানী কার সময়ে হয়েছে। কার সময়ে হয়েছে? রাজপুতদের সময়ে। কিন্তু এরা আবার আজমিরের চৌহানদের নিকট দ্বাদশ শতকের মধ্যভাগে পরাজিত হয়। একমাত্র তোমরা রাজপুত এবং চৌহানদের রাজত্বকালে দিল্লি একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র পরিণত হয়েছিল। দিল্লি প্রথম রাজধানী হয় রাজপুতদের সময়ে বা রাজপুতদের আমলে। রাজপুত এবং চৌহানদের রাজত্বকালেই দিল্লি একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসাবেও গড়ে ওঠে। এই সময় বহু জৈন ব্যবসায়ী দিল্লিতে বসবাস করতে শুরু করে, বহু মন্দির নির্মাণ করে। ব্যবসা যেরকম দিল্লির মধ্যে যেমন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়, ঠিক তেমনি মন্দিরও নির্মাণ হয়। এখানকার টাকশালে দিল্লি ওয়াল নামে যে মুদ্রা নির্মাণ করা হতো, এর চলন ছিল বহুল পরিমাণে। কি মুদ্রা ছিল? নামটা কি বললাম? দিল্লি ওয়াল। এখানে লিখে দিয়েছি, দিল্লি ওয়াল নামে একটা মুদ্রা প্রচলন ছিল। রাজধানী হওয়ার পর এই উপমহাদেশের বিশাল এলাকা দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো। এখানে একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো, এখানে একটা গ্রাফ করা আছে। ফিরোজাবাদ, যমুনা নদী, দিল্লির কুতুব মিনার, তুঘলতাবাদ, এই জায়গাগুলোর মধ্যে কি দেখানো হয়েছে? দিল্লির সুলতানি শাসন দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? দিল্লির সুলতানি শাসন। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে সুলতানি শাসনে নির্মিত বেশ কিছু নগর এই যে জায়গাগুলোর মধ্যে দেখানো হয়েছে। রাজধানী হওয়ার পর এই উপমহাদেশের বিশাল এলাকা দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো। অবশ্য ত্রয়োদশ শতকে দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার পর থেকেই এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। আচ্ছা, 5টি বংশ মিলে দিল্লির সুলতানি শাসন তৈরি হয়। কয়টা বংশ মিলে হয়? কয়টা বলেছি? 5টি বংশ মিলে। 5টি বংশ মিলে দিল্লির সুলতানি শাসন পাওয়া যায়, নগর নির্মাণ করা হয়েছিল, দিল্লি সুলতানি শাসন গড়ে উঠেছিল। সেই 5টা বংশ কি এখানে দেওয়া আছে, দেখো। রাজপুত বংশ, খলজি বংশ, রাজপুত বংশ, খলজি বংশ, আর কি আছে? তুঘলক বংশ। এখানে লিখে দিই, রাজপুত বংশ, তারপর খলজি বংশ আছে, তুগলক বংশ আছে, সৈয়দ বংশ আছে, লোদি বংশ আছে। সৈয়দ বংশ, আরেকটা কি বললাম বলো তো? লোদি বংশ। আচ্ছা, তাহলে রাজপুত বংশে কি ছিল? রাজপুত বংশে দেখবে অঙ্গদ পাল আছে, চৌহান আছে, পৃথ্বীরাজ চৌহান আছে।
রাজপুত বংশে অঙ্গদপাল, চৌহান, পৃথ্বীরাজ চৌহান, তাদের সময়টা তুমি যদি দেখে রাখো দ্বাদশ শতকের প্রথম ভাগ মানে 1165 খ্রিস্টাব্দ থেকে, দ্বাদশ শতকের প্রথম ভাগ মানে 1165 থেকে সেটা অঙ্গদপালের সময়ে কখন আসলো 1130 থেকে 1145, ঠিক আছে। চৌহানের সময় গেল 1165 থেকে 1192, এই চারটা তুমি বানিয়ে নিতে পারো বাড়িতে, ঠিক আছে। পৃথ্বীরাজ চৌহানের সময় 1175 থেকে 1192, এগুলো একটা চার্ট হিসাবে বানিয়ে নিলে তুমি কিন্তু পড়তে সুবিধে হয়ে যাবে তোমার। এই যে রাজপুত বংশটা কিন্তু এখানে, অঙ্গদপাল 1130 থেকে 1145, চৌহান 1165 থেকে 1192, পৃথ্বীরাজ চৌহান 1175 থেকে 1192, ঠিক আছে। তো প্রথম তুর্কি শাসন 1206 থেকে, প্রথম তুর্কি শাসন কবে থেকে 1206 থেকে 1290, কে ছিল? কুতুবউদ্দিন আইবক, শামসুদ্দিন ইলতুৎমিশ, রাজিয়া সুলতান ছিল, তারপর ছিল গিয়াসউদ্দিন বলবন, আর ইয়ারগুলো আমি লিখছি না, তোমরা নোট করে নাও, আমি বলে দিচ্ছি। কুতুবউদ্দিন আইবক ছিল 1206 থেকে 1210, শামসুদ্দিন ইলতুৎমিশ ছিল 1210 থেকে 1236, রাজিয়া সুলতান ছিল 1236 থেকে 1240, গিয়াসউদ্দিন বলবন ছিল 1266 থেকে 1287, ঠিক আছে। তারপর আসছে কি খলজি বংশ, খলজি বংশের কে? জালালউদ্দিন খলজি কবে থেকে 1290 থেকে 1296, তারপর আসছে আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316। তো প্রথম কার কথা বললাম? রাজপুত বংশের কথা বললাম। রাজপুত বংশের পরে কি আসছে? প্রথম তুর্কি শাসন, প্রথম তুর্কি শাসনের পর খলজি বংশ, খলজি বংশের পরে তুগলক বংশ, তুগলক বংশ আমরা এদিকে লিখেছি, দেখো তুগলক বংশ, তুগলক বংশে কে আসছে? ঘিয়াসউদ্দিন তুগলক, তারপর আসছে, আমি ইয়ারটা লিখে দিচ্ছি, 1320 থেকে 1414, 1320 থেকে 1414। তুগলক বংশে কে আসছে? গিয়াসউদ্দিন তুগলক, তারপর মোহাম্মদ বিন তুগলক, তারপর ফিরোজ শাহ তুগলক, তারপর কোনটা আসছে? সৈয়দ বংশ, সৈয়দ বংশে কে আসছে? খিজার খান, তার ইয়ারটা কত ছিল? 1414 থেকে 1421। লাস্ট আসছে লোদি বংশ, 1451 থেকে 1489, কার? বাহলুল লোদি। তাহলে কয়টা বংশ বললাম আমরা? 5টা বংশ। এই 5টা বংশ মিলে দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল। কয়টা বংশ? 5টা বংশ। আবারও বলছি 5টা বংশ কি কি? রাজপুত বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ, ঠিক আছে। আচ্ছা, এই যে বংশগুলোর কথা বললাম, দিল্লির সুলতানগণ তাদের স্থাপত্য শিল্প, তাদের লেখা, এরা কিভাবে রাখতো? ভেবেছো কিছু? হ্যাঁ ভেবেছো, ঠিক ভেবেছো। তাদের স্থাপত্য, লেখা, নথি সব কিছুই ওরা মুদ্রা, শিলালিপি, স্থাপত্য শিল্প থেকে সুলতানি যুগের ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। তথ্যগুলো, যে ইনফরমেশানগুলো আমরা কোত্থেকে পাই, তখনকার সময়ে কারা লিখেছিল, এগুলো আমরা এখন জানতে পারবো। মুদ্রা, শিলালিপি, স্থাপত্য শিল্প থেকে সুলতানি যুগের ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। দিল্লির সুলতানি শাসনের সরকারি ভাষা ছিল, কি ছিল ভাষা? পার্সি। মনে রাখবে, দিল্লির সুলতানি শাসনের সরকারি ভাষা ছিল পার্সি। তারিখ শব্দটি একটা কি শব্দ? তারিখ শব্দটি একটা পার্সি শব্দ। এগুলো কিন্তু ছোট প্রশ্নে আসতে পারে, যে দিল্লির সুলতানি শাসনের সরকারি ভাষা কি? কি বলবে? পার্সি। তারিখ শব্দটা কি শব্দ? পার্সি শব্দ। পার্সি ভাষায় লেখা অনেক রচনা থেকে সুলতানি শাসনের ঐতিহাসিক উপাদান সংগ্রহ করা যায়। দেখো এই চ্যাপ্টারটার মধ্যে এখানে এগুলো দেওয়া আছে এবং চিত্রের মাধ্যমেও কিন্তু দেওয়া আছে কিভাবে নথিগুলো, তথ্যগুলো পার্সি ভাষায় ওরা সংরক্ষিত করে রেখেছিল, কিভাবে তথ্যগুলো স্থাপত্য শিল্পের মধ্য দিয়ে উঠে এসেছে, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইতিহাস গ্রন্থকে পার্সি ভাষায় বলা হয় তারিখ। এক বচনে তারিখ, বহু বচনে তারিখ।
জ্ঞানীগুণী ব্যক্তিরাই ইতিহাস রচনা করতেন। ধরো এখন এখন কি চলছে, করোনা কাল চলছে। এই যে করোনা কাল চলছে সেটা নিশ্চয়ই একদিন শেষ হবে। করোনা কাল শেষ হয়ে যখন নর্মাল আমরা জীবনের মধ্যে চলে আসব, তখন কিন্তু এই দিনটা হয়ে যাবে ইতিহাস। এই ইতিহাসটা কে লিখবে? আমি তুমি লিখব না, আমি তুমি হয়তো বা নাই লিখতে পারি। আমাদের থেকেও যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, শিক্ষিত ব্যক্তিরা আছেন, পণ্ডিতরা আছেন, প্রশাসনিক কাজের সাথে যারা জড়িত আছেন, যারা রাইটার আছেন, বড় বড় লেখক আছেন, কবি সাহিত্যিক আছেন, তারা কিন্তু বা সাংবাদিক আছেন, তারা কিন্তু এই করোনাকাল নিয়ে অনেক কিছু লিখে লাগবেন তো ঠিক ঠিক তেমনিভাবে ওরাও লিখে রেখেছেন। কিভাবে লিখে রেখেছেন? স্থাপত্য শিল্প, তথ্য, মুদ্রার মাধ্যমে, শিলালিপির মাধ্যমে, মুদ্রার মাধ্যমে লিখে রেখেছে, শিলালিপির মাধ্যমে লিখে রেখেছে, বিভিন্ন শৈলীর মাধ্যমে লিখে রেখেছে। এখনও এই লেখাগুলো আমরাও কিন্তু আমাদের আজকে যেটা ঘটে যাচ্ছে সেটা কিন্তু আমরা যদি লিপিবদ্ধ করি, সেটা আগামী প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সেটা কিন্তু হয়ে যাবে ইতিহাস। এবং সেটা তথ্যমূলক একটা ইতিহাস, এবং তথ্যগুলোকে সংরক্ষিত করে রাখা হয়। তোমরা জানো, আগেও ক্লাসে শুনেছ, সংরক্ষিত করে কোথায় রাখা হয়? সরকারি রক্ষণাগারে, সরকারি কোষাগারে, বা সরকারি যেখানে রক্ষণাবেক্ষণ সংরক্ষণের যে কেন্দ্রটা, সেখানে কিন্তু ওই স্থাপত্যশৈল তথ্যগুলি রাখা হয় সঠিকভাবে। ঠিক আছে, এখানেও কিন্তু পার্সি ভাষায় লেখা অনেক রচনা থেকে সুলতানি শাসনের ঐতিহাসিক উপাদান সংগ্রহ করা যায়। ঐতিহাসিক গ্রন্থকে পার্সি ভাষায় তারিখ বলে। যেরকম সচিব, প্রশাসক, কবি, যেটা বলেছি, সভাসদ, এরা সরকারের বিভিন্ন প্রশাসনিক কাজের সাথে যুক্ত থাকে, তারাই কিন্তু তথ্যগুলো লিখে রাখে। ঠিক আছে, ন্যায় বিচারের পরিধি, ন্যায় বিচারের পরিধি আমরা কি করে বুঝব? ন্যায় বিচারের পরিধিটা আমরা কি করে বুঝব? বুঝেছো কিছু? ন্যায় বিচারের পরিধি কি করে বোঝা যায়? ত্রয়োদশ শতকে ফকরি মুদ্দাবির লিখেছেন। কি নাম বললাম? ফকরি মুদ্দাবি। ফকর-ই মুদ্দাবি লিখেছেন, রাজা সৈন্য ছাড়া বাঁচতে পারে না। কে সৈন্য ছাড়া বাঁচতে পারে না? রাজা। রাজা সৈন্য ছাড়া বাঁচতে পারে না, সৈন্য বেতন ছাড়া চলতে পারে না বা বাঁচতে পারে না। বেতন প্রদান করা হয় কৃষকদের প্রদেয় রাজস্ব থেকে। বেতনটা কোত্থেকে আসে? কৃষকরা যে রাজস্ব দেয় সেখান থেকে কিন্তু বেতনটা দেওয়া হয় সৈন্যদের। কার সৈন্যদের? রাজার সৈন্যদের। আচ্ছা, তো কৃষকরা তখনই রাজস্ব প্রদান করতে পারবে। কৃষক কখন রাজস্ব প্রদান করতে পারে? কৃষক তখনই রাজস্ব প্রদান করতে পারবে যখন তারা থাকবে হ্যাপি, খুশি এবং সমৃদ্ধশালী, সম্পদশালী। বুঝতে পেরেছ কথাটা? আবার বলছি, ত্রয়োদশ শতকে ফকরি মুদ্দাবির লিখেছেন, রাজা সৈন্য ছাড়া বাঁচতে পারে না। রাজা কাকে ছাড়া বাঁচতে পারে না? সৈন্য ছাড়া। সৈন্য কাকে ছাড়া বাঁচতে পারে না? বেতন ছাড়া। বেতন মানে টাকা ছাড়া, তার পারিশ্রমিক ছাড়া বাঁচতে পারে না। আর পারিশ্রমিক কোত্থেকে আসে? কৃষকদের রাজস্ব থেকে আসে। ঠিক আছে, কৃষকদের প্রদান করা রাজস্ব থেকে বেতন আসে। কৃষকরা তখনই রাজস্ব প্রদান করতে পারবে যখন থাকবে কৃষকরা সুখী, সম্পদশালী। ঠিক আছে, আর এটা সম্ভব হবে তখন যখন রাজা সুশাসন ও ন্যায় বিচার করতে পারবে। এটা কখন সম্ভব হবে? তখন যখনই রাজা সুশাসন এবং ন্যায় বিচার প্রদান করবেন। তাহলে ন্যায় বিচারের পরিধিটা কিভাবে আসছে বুঝতে পারলে তো? ন্যায় বিচার, রাজা যদি ন্যায় বিচারের পরিধিটা খুব ভালো রাখে, তখন সেখান থেকে কৃষকরা খুশি হবে, সমৃদ্ধি হবে, সম্পদশালী হবে, এবং তারা সমৃদ্ধি লাভ করবে তখনই তারা কাকে দেবে? প্রজাকে কি দেবে? রাজস্ব দেবে। আর প্রজাকে মানে রাজাকে যখন রাজস্ব দেবে, রাজা সেই রাজস্ব থেকে প্রজাকে তার বেতন দেবে। বুঝতে পারলে তো? একের পর একটা ধাপ কিন্তু ক্রমান্বয়ে চলে এসেছে, একটার সাথে একটা কিন্তু জড়িত। উল্লিখিত ঘটনাবলী মনে রাখবে। ইতিহাস গ্রন্থ তারিখের লেখকগণ নগরে বাস করতেন। কোথায় বাস করতেন? নগরে। কদাচিৎ কেউ গ্রামাঞ্চলেও থাকতেন। এরা মোটা অঙ্কের পুরস্কার প্রাপ্তির প্রত্যাশায় সুলতানদের মনমতো ইতিহাস লিখতেন। এই সকল লেখকগণ অভিজাত শ্রেণীর রাজকীয় কাজে জন্মগত অধিকার, পুরুষের লিঙ্গগত শ্রেষ্ঠতাকে সমাজের আদর্শ ভিত্তি হিসাবে সংরক্ষণের পরামর্শ দিতেন। অবশ্য এদের এই ধরনের চিন্তাভাবনার প্রতি সকলের সমর্থন ছিল না। আচ্ছা, এরপর আসছে
ইলতুৎমিশের কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেন। সমসাময়িক ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ, কি নাম বললাম তখনকার সময়ে? মিনহাজ-ই সিরাজ। সমসাময়িক ঐতিহাসিকের নাম কি? মিনহাজ-ই সিরাজের মতে সাম্রাজ্য শাসনে রাজিয়া ছিলেন তার ভ্রাতাদের অপেক্ষা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তিনি রাজিয়ার বুদ্ধি, ন্যায়পরায়ণতা, দয়া দাক্ষিণ্য, প্রজা হিতৈষণায় উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করতেন। রাজিয়া তার ভাইদের মধ্যে খুব বেশি ট্যালেন্টেড ছিল, যোগ্যতাপরায়ণ ছিল, সেই কারণে তাকে দিল্লির সিংহাসনের সুযোগ দেওয়া হলো। মাত্র 4 বছরের শাসনে রাজিয়া নিজেকে একজন সুদক্ষ সুলতান রূপে প্রতিষ্ঠা করেন। তিনি কিন্তু মুদ্রার মধ্যে সুলতানার পরিবর্তে সুলতান লিখতেন। সুলতানা মানে ফিমেলকে বোঝাতো না, মানে মেলকে বোঝাতো, সুলতান দিয়ে তাকে প্রেজেন্ট করতেন। কিন্তু তিনি শান্তিতে রাজ্য শাসন করতে পারেননি। রাজিয়া কিন্তু শান্তিতে রাজ্য শাসন করতে পারেননি। ইলতুৎমিশের মৃত্যুর পূর্বেই তার অযোগ্য পুত্রদের বাদ দিয়ে রাজিয়াকেই উত্তরাধিকার মনোনীত করা হয়েছিল। কিন্তু দিল্লির তুর্কি উলেমাদের একটি প্রভাবশালী গোষ্ঠী কোনো মহিলাদের সুলতান রূপে মেনে নিতে রাজি ছিলেন না। কেন রাজি ছিলেন না? উলেমারা মহিলাদেরকে দিয়ে সাম্রাজ্য শাসন করবে, মহিলারা সিংহাসনে দিল্লির রানী হয়ে উঠবে, সেটা উলেমারা চাইতেন না। তখন কিন্তু রাজিয়া একটা কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? রাজিয়া বিদ্রোহী আমিরদের কথাগুলো মনে রাখো, বিদ্রোহী আমিরদের একজন আলতোনিয়াকে বিয়ে করে বিদ্রোহ মোকাবেলা করার চেষ্টা করেও ব্যর্থ হন। মানে রাজিয়াকে যারা পছন্দ করতেন না, মানে বিদ্রোহী আমিরদের থেকে আলতোনিয়াকে বিয়ে করে, ওদের থেকে একজনকে বিয়ে করে বিদ্রোহের মোকাবেলা করার একটা চেষ্টা করেছিল, কিন্তু সেটাতেও সে কি হয়? ব্যর্থ হয়। কারণ দিল্লির তুর্কি উলেমাদের প্রভাবশালী গোষ্ঠী কোনো মহিলা সুলতানকে ওরা পছন্দ করতো না। ঠিক আছে, তো যৌথভাবে রাজিয়াকে সিংহাসনচ্যুত করতে একটা গভীর চক্র ওরা তৈরি করেছিল। শেষ পর্যন্ত কি হয়? 1240 খ্রিস্টাব্দে রাজিয়া বিদ্রোহীদের হাতে পরাজিত হয়। দেখো এখানে কিন্তু লেখা আছে প্রথম তুর্কি শাসনকাল 1206 থেকে 1290, কুতুবউদ্দিন আইবক, তারপরে কি শামসুদ্দিন ইলতুৎমিশ, তারপর রাজিয়া। সেই রাজিয়া কিন্তু 1240 খ্রিস্টাব্দে বিদ্রোহীদের হাতে পরাজিত হন, নিহত হন। রাজিয়া সম্পর্কে মিনহাজ-ই সিরাজের ধারণাটা কি ছিল সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় ছোট করে প্রশ্ন আসতেই পারে, 1 নম্বরের বা 2 নম্বরের, যে রাজিয়াকে নিয়ে ওই যে ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ কি বলেছিল সেটা কিন্তু আসতে পারে। এখানে কিন্তু দেওয়া আছে মিনহাজ-ই সিরাজ রাজিয়ার বুদ্ধি, ন্যায়পরায়ণতা এবং তার ভাইদের মধ্যে সে অনেক বেশি স্ট্রং, সেই কারণেই কিন্তু সে সিংহাসন দখল করেছিল এবং বসেছিল, মানে বসার সুযোগ পেয়েছিল। যেরকম ধরো বাড়িতে আমরা 3 বোন 2 ভাই আছি, কিন্তু কি হলো, ভাইদের মধ্য থেকে বোনরা অনেক বেশি স্ট্রং, পড়াশোনায় বেশি ভালো, তখন হয় না মা বাবা বেশি তাকে বলে যে তুমি খুব ভালো, তুমি পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করছো, দেখো তোমার ভাইরা পারছে না, এরকম বলে না? ঠিক এই ধরনেরই ব্যাপারটা, যে ভাইরা আছে, মানে ন্যাচারালি কি হয়, সিংহাসনের পরবর্তী সিংহাসন জেনারেশন কিন্তু পুরুষদের দিয়েই কিন্তু বিস্তার লাভ করে, সাম্রাজ্য বিস্তার হয়। সেটা তখনও ছিল, এখনও আছে আমাদের সমাজে, কিন্তু আমরা মহিলাদের বা মেয়েদের কিন্তু সেই রকম সুযোগ দেওয়া হতো না। তখন কি হয়েছিল, ভাইরা অযোগ্য ছিল, সেই কারণেই কিন্তু রাজিয়া সুযোগ পেয়েছিল। বাড়িতে যদি তোমার 3টে ভাই থাকে, তোমরা যদি 2 বোন থাকো, ধরো কোনো কারণে ভাইরা ভালো রেজাল্ট করতে পারছে না, তখন কিন্তু তুমিই সুযোগ পাবে পরবর্তী যে কোনো কাজের জন্য, হয়তো বা কোনো চাকরির জন্য বা ব্যবসার জন্য, পারিবারিক কোনো কাজকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, তখন কিন্তু তোমার ভাই থেকে তুমিই বেশি অগ্রাধিকার পাবে, প্রাধান্য পাবে। এই বিষয়টাই হয়েছিল তখনকার সময়ও। তখনও কিন্তু তাকে অনেক স্ট্রাগল করে সে সিংহাসনে বসেছে। বসার পর কি হয়, উলেমারা, মুসলিম যারা উলেমা, তারা কিন্তু তাকে রীতিমতো প্রথম থেকেই পছন্দ করতো না, তাকে মহিলাদের সুলতানি রূপে শাসন করাটাকে পছন্দ করতো না। তারা তাকে নানা দিক থেকে বিরোধিতা করতে শুরু করলো। কারা করলো? বিদ্রোহী আমিররা। এবং সেখান থেকে সে একজনকে বিয়েও করেছে। কাকে বিয়ে করেছে? আলতোনিয়াকে বিয়ে করেছে। কেন করেছে জানো? এই যে বিদ্রোহটা একটু যেন কম হয়,
তাতেও কিন্তু হয়নি, সেই ব্যর্থ চেষ্টা হয়ে গেল, কারণ তার সেই চেষ্টাটা হলো না। শেষ পর্যন্ত রাজিয়া কী করলো, বিদ্রোহীদের হাতে নিহত হয়, পরাস্ত হয়। আচ্ছা, এই বিষয়টা আমরা এখানে দেখেছি। তারপর কি হয়, দুর্গ নগরী থেকে সাম্রাজ্য, সুলতানি শাসনের বিস্তার। ত্রয়োদশ শতকের প্রথম ভাগে দিল্লির সুলতানগণ সুরক্ষিত দুর্গ শহরের বাইরে কদাচিৎ বের হতেন। সুলতানগণ নগরের পশ্চাৎভূমি খুব কম ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতেন। স্বাভাবিকভাবেই দ্রব্য সামগ্রী সরবরাহের জন্য ব্যবসা বাণিজ্য দান কিংবা লুণ্ঠনের উপর নির্ভর করতে হতো। বঙ্গদেশ, সিন্ধু অঞ্চলের দুর্গ শহরগুলো দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা ছিল খুবই কঠিন। যুদ্ধ বিদ্রোহ এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়া যোগাযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতো। আফগানিস্তানের দিক থেকে মোগল আক্রমণেরও সম্মুখীন হতো দিল্লি কর্তৃপক্ষ। এছাড়া সুলতানের দুর্বলতার সুযোগ নিয়ে প্রায়ই প্রাদেশিক শাসনকর্তাগণ বিদ্রোহ ঘোষণা করত। সুলতানগণ খুব কম ক্ষেত্রে এই সকল বিদ্রোহ দমন করতে সক্ষম হতেন। গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলকের সময় এই ধরনের বিদ্রোহ দমন সম্ভব হয়েছিল। সুলতানি শাসনের প্রথম দিকের অভিযানগুলোর লক্ষ্য ছিল পার্শ্ববর্তী দুর্গ শহরগুলির উপর নিয়ন্ত্রণ সাধন করা। এই সকল অভিযানের সময় গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে জঙ্গল পরিষ্কার করা হয়েছিল, ফলে ওই অঞ্চল থেকে শিকারী এবং পশুপালকদের উৎখাত করা হয়েছিল। এইভাবে অভিযানের দ্বিতীয় পর্যায়ে সুলতানি সাম্রাজ্যের বাইরের অঞ্চলসমূহকে অধিকারের লক্ষ্য স্থির করা হয়। আলাউদ্দিন খলজির শাসনকালে দক্ষিণ ভারতে অভিযান পরিচালিত হয়। মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল পর্যন্ত এই অভিযান চলতে থাকে। এই সকল অভিযানকালে সুলতানি সৈন্যরা হাতি, ঘোড়া, দাস এবং মূল্যবান অলঙ্কারাদি অধিকার করে দিল্লিতে নিয়ে আসে। মোটামুটি এইভাবে কিন্তু দুর্গনগরী থেকে সাম্রাজ্যটা কিভাবে বিস্তার লাভ করেছে, সুলতানি শাসনের বিস্তারটা তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখো ম্যাপের মধ্যে দেওয়াও আছে, লাহোর, দিল্লি, আজমির, অযোধ্যা, বেনারস, এগুলো মোটামুটি দেওয়াও আছে। দুর্গ শহর, সেনাবাহিনীর সুরক্ষিত অঞ্চল। তারপর কি দেখো, মোহাম্মদ বিন তুগলকের শাসনের প্রায় শেষ লগ্নে, মানে 150 বছরে এই উপমহাদেশের বিরাট অঞ্চল সুলতান শাসনের অধীনে এসেছিল। বহু প্রতিদ্বন্দ্বী সৈন্যবাহিনীকে পরাজিত করে সুলতানি সৈন্যরা বহু শহর জয় করেছে। কৃষকদের কাছ থেকে ওরা রাজস্ব সংগ্রহ করতেন। সাম্রাজ্যের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন সুলতানরা। বাস্তবে সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলে কতটা নিয়ন্ত্রণ জারি করতে পেরেছিল ওটা, সেটা তো তোমরা পরেই বুঝতে পারবে। এই দেখো, এখানেও কিন্তু সেই একইভাবে ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। তারপর ম্যাক্সিমাম পার্টেই কিন্তু বড় বড় ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যে পাঠ্য বইটা সেটা কিন্তু ভালো করে ফলো করবে, কারণ পাঠ্য বইটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু অনেকটাই বুঝে যাব। তারপর ধরো না, রেফারেন্স বই পড়লে বা গুগল সার্চ করলে তারপর আরও অনেক কিছু পড়তে পারো পাশাপাশি, কিন্তু মেইন বইটা যেটা তোমাদের পাঠ্য বই আছে সেটা কিন্তু একটু ভালো করে বারবার পড়তে হবে। তারপর আছে মসজিদ। মসজিদ বলতে আমরা কি বুঝি? আমরা অনেকেই বুঝি, ভালোই বুঝি মসজিদ বলতে কি বুঝি। মসজিদ মানে কি, মন্দির মানে কি তোমরা সেটা বুঝে গেছো। মন্দির মানে একটা প্রার্থনাগার। মসজিদও ঠিক সেমই। এখান মধ্যে কি হয়, প্রার্থনা হয়। কাকে প্রার্থনা করা হয়? আল্লাহকে প্রার্থনা করা হয়। আল্লাহকে, খুদাকে। এটা হলো মুসলিমদের একটা প্রতীক, মুসলিমদের একটা প্রার্থনাগার বলতে পারো, বা মুসলিমদের একটা, আমাদের যেরকম ভগবান থাকে না, মন্দিরে কি থাকে, ভগবান থাকে, ঈশ্বর থাকে, তাদের থাকে আল্লাহ। শুনেছ নিশ্চয়ই, আমরা মসজিদের থেকে আজান আমরা শুনে থাকি বিকেলবেলা, সকালবেলা, এরকম প্রার্থনাগার আমাদের যেমন মন্দিরে ঘণ্টা বাজিয়ে পুজো করা হয়, কীর্তন করা হয়, আরাধনা করা হয়, ঠিক মসজিদের মধ্যেও ঠিক আরেকটা প্রসেসে আমাদের মন্দিরে যেরকম হয় তাদের মসজিদেও বিষয় একই। বিষয় হলো কি, প্রার্থনা করা, মানে ভগবানের কাছে নিবেদন করা, আরাধনা করা, কিছু একটা চাওয়া, কিছু একটা পাওয়া, মানে তার আত্মিক একটা ভাবধারা, সেটাই কিন্তু মসজিদে হয়ে থাকে, ঠিক মন্দিরের অনুরূপ। তো মসজিদ বলতে এখানে কি বলেছে, মুসলমানদের প্রার্থনা গৃহকে আরবি ভাষায় মসজিদ বলে। এটা পুঁথিগত কথা বলছি। আক্ষরিক অর্থে এমন স্থানে যেখানে মুসলমানরা সমবেতভাবে আল্লাহর নিকট কি করে, প্রার্থনা করে। যেটা বলেছিলাম, আল্লাহর কাছে কি জানায়, আরজি জানায়, প্রার্থনা জানায় অনেকজন মিলে। কারণ এটা তো একার নয়, এটা অনেকজন যেন একসাথে জমায়েত হয়ে প্রার্থনা করতে পারে, তার জন্যই এই প্রার্থনাগারটা মানে মসজিদটা।
কোনো মসজিদে, জামা মসজিদে মুসলমানরা একসঙ্গে নামাজ পড়েন। ধর্মপ্রাণ মুসলমানরা শ্রদ্ধেয় একজন জ্ঞানী পুরুষকে ধর্মীয় প্রার্থনার কাজ পরিচালনার জন্য নিযুক্ত করেন। যেরকম মন্দিরে কে থাকে পুজো করার জন্য বলো তো? হ্যাঁ, ঠিক বললে, মন্দিরে পুজো করার জন্য একজন ব্রাহ্মণ থাকে, পুরোহিত থাকে। ঠিক তেমনি মসজিদের মধ্যেও একজন ইমাম থাকে। ইমাম কি করে? ইমাম ধরো না মসজিদে এসছে, প্রার্থনা করেছে বা কোরআন নামাজ পড়েছে, ওদের তো নামাজ পড়ে, ওরা নামাজ পড়ার পর ওরা বসে কিছুক্ষণ ইমামের কথা শুনবে। ইমামকে যে আল্লাহর সম্বন্ধে তাদের যে মানে দেবতা, মানে তাদের যে কোরআনের দেবতা, আমরা যাকে দেবতা বলে, ওদেরও তো এটা ভগবান, তো ওই রকম ওদের কাছে ওদের কথা, ওদের বাণী, ওদের কি মেসেজ, সাধারণ মানুষদের জন্য কি মেসেজ, এইরকম যে বাণীগুলো সেগুলো ওরা বলে থাকে। যেরকম তোমরা যদি মন্দিরে গিয়ে থাকো, নিশ্চয়ই গেছো, আমি জানি মন্দিরে তোমরা যাও, মা বাবার সাথে ঘুরতে যাও, কি দেখো পুজো হয়, পুরোহিত পুজো করে, পুজো টুজো শেষ হয়ে গেলে আরতি হয়, আরতি শেষ হয়ে গেলে কি হয়, একটা পাঠ চক্র হয়, দেখেছো? হ্যাঁ, দেখেছো। পাঠচক্রটা কি হয়? ঠাম্মারা, দিদারা, অনেকেই দেখবে বয়স্ক যারা আছে বাড়ির, তারাও কিন্তু সেই পাঠচক্রে যায়, গিয়ে বসে, সবাই বসলে কি হয়, ভাগবত গীতা পাঠ করেন। কে পাঠ করেন? যে মহারাজ থাকেন একজন, পুরোহিত তো পুজোতে একজন মহারাজ থাকেন, যিনি জ্ঞানী থাকেন, গুণী থাকেন, অনেক জ্ঞানের ভাণ্ডার তার মধ্যে, সে অনেক আধ্যাত্মিকের অনেক রসদ তার মধ্যে আছে এবং তার কথাগুলো খুব সুন্দর থাকে। সে বসে পাঠ করেন। কি পাঠ করেন? ভগবত গীতা পাঠ করেন, শ্রীকৃষ্ণের কথা শোনান, চৈতন্যর কথা শোনান, মহাপ্রভুর কথা শোনান। এরকম মানে আমাদের যারা হিন্দু শাস্ত্রে যারা যারা আছেন, মানে অর্জুনের কথা, মহাভারতের কথা, রামায়ণের কথা, হিন্দু শাস্ত্র মতে যে গীতা বইগুলো আছে, যে পৌরাণিক যে আমাদের শাস্ত্রগুলো বইগুলো আছে, সেগুলো পাঠ করে থাকেন। ঠিক তেমনি, ঠিক একইভাবে মুসলমানরা যারা মসজিদে যান, সেখানে ইমাম যিনি আছেন, উনি কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তি, নিশ্চয়ই একজন পণ্ডিত ব্যক্তির মতোই ওনার জ্ঞান। উনি মুসলমানদের যে, মুসলিমদের যে ভাবধারা, জীবনশৈলী, তাদের কাজ, তাদের আরাধনা, সবটা নিয়ে আলোচনা করেন। এখানে দেখবে খুব সুন্দর 3-4টা ছবিও আছে, তোমরা দেখবে, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই আছে। বেগমপুরি মসজিদ, অনেক মসজিদ, আমরা দিল্লি যখন ঘুরতে যাব তখন নিশ্চয়ই আমরা অনেকগুলো দেখব। দিল্লি ইন্ডিয়া গেট আছে, আগ্রা আছে, তাজমহল আছে, অনেক কিছু আছে, এবং সেখানে কিন্তু এই মসজিদও আমরা দেখব অনেক রকমের। আমাদের আগরতলায় অনেক কিছু আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং দেখছো। তো শুক্রবার কিন্তু নামাজের দিন, শুক্রবার নামাজের সময় তিনি ধর্মোপদেশ প্রদান করেন। নামাজের সময় মুসলমানরা মক্কার দিকে মুখ করে দাঁড়ান। ভারতের এটি পশ্চিম দিক, গিবলা বলা হয়। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু নোট করে রাখবে। ইমাম কাকে বলে, গিবলা কাকে বলে, বা ভারতের এটা পশ্চিম দিকে কেন নামাজ পড়ার সময় সকলে বসেন। এই উপমহাদেশের বিভিন্ন শহরে সুলতানরা বেশ কিছু মসজিদ নির্মাণ করেন। এইসব দেখে মনে হয় ওরাও ছিল ইসলাম, মুসলমানের রক্ষক। সহমত বৃদ্ধিতেও মসজিদগুলো সাহায্য করত। মসজিদগুলোর মত বিনিময় নিয়ম ছিল, সকলেই এটি মেনে চলত। যেহেতু এরা বিভিন্ন পরিবেশ থেকে আসছেন, সেহেতু এই ধরনের নিয়মকানুন প্রচলনও সেখানে ছিল। খলজি ও তুগলকের প্রশাসনিক সুদৃঢ়করণ, আমরা মসজিদ সম্বন্ধে জানলাম, তারপর কি জানবো? খলজি আর তুগলকদের প্রশাসনিক সুদৃঢ়করণ। প্রশাসনিক ব্যবস্থাকে আরও বেশি শক্ত করার জন্য দিল্লির সুলতানদের প্রয়োজন ছিল বিশ্বস্ত প্রাদেশিক শাসনকর্তা ও প্রশাসনিক নিয়োগ। কি বললাম? প্রশাসনিক ব্যবস্থাকে আরও টাইট করার জন্য, মানে শক্ত করার জন্য দিল্লির সুলতানদের কি প্রয়োজন ছিল? বিশ্বস্ত প্রাদেশিক শাসনকর্তা, মানে যাকে বিশ্বাস করা যায়, প্রশাসনিক নিয়োগ। ইলতুৎমিশ প্রাদেশিক শাসনকর্তা এবং প্রশাসনিক নিয়োগে অভিজাত শ্রেণী ভূস্বামীদের প্রাধান্য দিতেন না। ইলতুৎমিশ কাকে প্রাধান্য দিতেন না? শাসনকর্তা এবং প্রশাসন নিয়োগে অভিজাত শ্রেণী এবং ভূস্বামীদের প্রাধান্য দিতেন না। তিনি মূলত কৃতদাসদের থেকেই এই সকল পদে নিয়োগ করতেন। যারা কৃতদাস, দাস, নিচু শ্রেণী, তাদের থেকেই নেওয়া হতো। এদেরকে পার্সি ভাষায় কি বলা হতো? বন্দেগান। কি বলা হতো বলো তো আবার? বন্দেগান। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারটা আরও যাব।
গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক অফিস-সমূহে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ করা হতো। এরা কেন সুলতানদের প্রতি নির্ভরশীল ছিলেন, সুলতানও এদের খুব বিশ্বাস করতেন। সরকারি কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতো। পুত্র অপেক্ষা দাস কেন কাম্য? দাস মানে আমরা কাকে বুঝিছিলাম, যাদেরকে আমরা সব কাজেই নিয়োগ করতে পারি, মানে অনেকটা চাকরের মতো। পুত্রর থেকে নাকি দাস অনেক বেশি ভালো, এরকম এখানে একটা কথা আছে। পুত্র মানে কি? ছেলে। বাড়িতে ছেলে থাকলে ছেলেই তো সব কাজ করে, এরকম একটা প্রবাদ আছে। এখন মেয়েরাও করে থাকে। তো পুত্রর থেকেও নাকি দাসকে অনেক বেশি আরও প্রয়োজনীয় মনে হয়, কারণ দাস দিয়ে সব কাজ করানো যেত। যাই হোক, এই চ্যাপ্টারটা তোমরা আরও অনেক কিছু পাবে। চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি। মোহাম্মদ বিন তুগলক কর্তৃক বিভিন্ন পদাধিকার, তারপর আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, আমরা এটাই পাবো। এবং 16 শতকে দিল্লির সুলতানি শাসন নিয়ে আলোচনা করে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তো যেগুলো পড়িয়েছিলাম নোট করে রাখো। কি পড়িয়েছিলাম? সুলতানি শাসনে রাজপুত বংশ, 5টা বংশ মিলে সুলতানি শাসন হয়। সুলতানি শাসক কে কে? রাজপুত বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এগুলো মিলে হয়। এবং সুলতানি শাসনের কিভাবে প্রভাব বিস্তার করেছিল, কি কি হয়েছিল, সবটা বিষয় তোমরা এই চ্যাপ্টারটা যখন পড়বে অবশ্যই বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করব, কিছু প্রশ্নও তোমাদেরকে তুলে ধরবো। এবং অবশ্যই প্রশ্নগুলো কিন্তু পারতে হবে। আমি কিন্তু হোমওয়ার্কে প্রশ্নগুলো তোমাদের করতে দেব। তো সবাই ভালো থাকবে এবং অবশ্যই চ্যাপ্টারগুলো পড়বে। ঠিক আছে, নমস্কার।